আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ তারিক চৌধুরী। আপনাদের সামনে আজ আবার উপস্থিত হয়েছি। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে বর্তমান সরকারের চ্যালেঞ্জ, মোকাবেলা এবং তার সমাধান। তো ১ম এই আমি আসি আমাদের বর্তমান আজকের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল সরকারের ১০০ দিন অতিবাহিত হয়েছে এবং আমরা ধরে নিতে পারি প্রায় ৩.৫ মাস ৪ মাসের কাছাকাছি আমরা চলে এসেছি। এই ৪ মাসে আমাদের বর্তমান সরকার কি করেছে সেটা আগে আমি যাই। তারপর আসছি আমরা আমাদের আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করতে। যেমন আমরা দেখছি যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি যে ভাষণ দিয়েছেন, তার ভাষণের মূল যে ভিত্তি বক্তব্যটা বের হয়ে এসছে সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন। এখানে আরো তিনি উল্লেখ করেছেন সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন, দ্রব্যমূল্য নিয়ে সরকারের কোনো লুকোছাপা নেই এবং শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে চাওয়া ওনার বক্তব্যটি মূল বিষয়গুলি। সেই সাথে বর্তমান উপদেষ্টা পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি আছেন জনাব আসিফ নজরুল, তার কথাতেও প্রায় একই বক্তব্য উঠে এসেছে। তিনি বলেছেন প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন। এছাড়া তার বক্তব্য থেকে মূল যে বিষয়গুলো এসেছে সেখানে আসছে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবেন ট্রাইব্যুনাল। অর্থাৎ তারা যে এখন বিচার প্রক্রিয়া যে বিচার কাজ শুরু করছে এই যে বর্তমান সরকার, বিগত সরকারের বিরুদ্ধে সেখানে প্রয়োজনে রাজনৈতিক দলকে মানে নিষিদ্ধ করার মতো ব্যবস্থা ওনারা রাখতে চান। হয়রানিমূলক মামলা ঠেকানোর জন্য ওনারা বিশেষ ব্যবস্থা নেওয়া নিয়ে চিন্তা করছেন। এছাড়া হয়রানিমূলক, বাণিজ্যমূলক মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া সাইবার সুরক্ষা আইনে কিছু সংশোধনী আনা এবং সেই আইনকে নতুন করে সাজানোর জন্য ওনারা চেষ্টা করছেন। আর আমরা কি দেখতে পারি? বর্তমান সরকার যে এই যে আজকে প্রায় ৪ মাস হয়ে আসছে, তারা যে ৪ মাস দ্যাট মিনস ১২০ দিন। সে ১২০ দিন যে প্রায় হয়ে আসছে এখন বর্তমান সরকার কি সমস্যাগুলার সম্মুখীন হয়েছে অর্থাৎ চ্যালেঞ্জ এ জায়গায় আমরা চলে আসছি। প্রশাসন হয়ে গিয়েছিল লুটেরাদের সহযোগী। অর্থাৎ প্রশাসন এবং বিগত সরকার এবং তাদের রাজনৈতিক দলের কর্মীরা অর্থাৎ লুটেরা বাহিনী তৈরি হয়েছিল যেখানে প্রশাসনের ব্যক্তিদের সরাসরি সম্পৃক্ততা উনারা দেখছেন বা আমরা যেটা জানি গত ১৬ বছর ধরে যেটা নিয়ে জনগণের বক্তব্য ছিল সেটা পরিস্ফুটিত হয়েছে। আ আর তারা বলছেন যে বর্তমান সরকার বলছেন যে তারা যথেষ্ট অনিয়ম সুযোগ তারা বন্ধ করেছেন কিন্তু সংকট কাটেনি। এটা তারা মিন করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে ব্যাংক খাত এবং বাণিজ্য খাতে যেই দুর্নীতিগুলা ছিল সেগুলা নিয়ে তারা এখানে ইন্ডিকেট করেছেন। এছাড়া আরেকটা জিনিস তারা বলছে যে বাংলাদেশে আমরা সব জায়গায় দেখতেছি পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। সেটা নিয়ে যেমন বিভিন্ন কলেজে হামলা আমরা দেখেছি, তারপর গার্মেন্টস শিল্পে অস্থিরতা দেখেছি। তারপর আমরা বিভিন্ন পেশাজীবী সংগঠনদের দাবি-দাবা নিয়ে রাস্তায় আসতে দেখেছি এবং সাধারণ জনগণকেও অনেক সময় দেখা যাচ্ছে তারা একাত্রবদ্ধ হয়ে রাস্তায় যেকোনো সময় মিছিল মিটিং করছে। সেই সাথে তো রাজনৈতিক দলগুলার শোডাউন আছেই। তো আরো আসছে যে রাজনৈতিক দলের যে একটু আগেই বলছিল যে বর্তমান সরকারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি ব্যক্তি মানে বর্তমান সরকার প্রজা আমরা জানি। উনি বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার মতো ক্ষমতা দিয়ে আইন পাস করা। বাট কিন্তু আবার আমরা দেখছি ওনারা যে আইনটাকে সামনে নিয়ে এসেছেন বা আইনটাকে পাস করতে যাচ্ছেন ট্রাইব্যুনালের সংশোধন সেখানে রাজনৈতিক দলের মানে শাস্তির বিধান বা রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করার কোনো বিধান তারা রাখেননি। অর্থাৎ একই সরকারের ব্যক্তিরা বলছেন এক কথা কিন্তু সাথে আমরা দেখছি কাজ কিন্তু বিপরীতমুখী। সেই একই সাথে আরো আমরা দেখছি যে উনারা বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে বিগত স্বৈরাচার সরকারের যিনি প্রধান শেখ হাসিনা তার বিরুদ্ধে তদন্ত শেষ হতে আরো মাস খানেক সময় লাগতে পারে। এছাড়া আরেকটা বিশেষ জিনিস আমাদের চোখে পড়ে ৮ টি গোপন বন্দিশালা তারা সন্ধান পেয়েছেন। আ যেখানে তারা মানে এটাকে তারা হাইলাইটস করেছেন যে এটার সন্ধান বাস্তবে পাওয়া গেছে। এছাড়া আমরা বাজার পরিস্থিতির উপর যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমদানি শুল্ক অনেক ক্ষেত্রেই সরকার কমিয়েছেন কিন্তু বাজারে কিন্তু তার কোনো প্রভাব পড়েনি। যে কথাটা অবশ্য প্রধান উপদেষ্টা তার ১০০ দিন উপলক্ষে জাতির ভাষণে বলেছেন যে, আমরা বাজার নিয়ন্ত্রণে সরকার কোনো লুকোছাপা রাখছেন না।
এবার আমি আসছি আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান সরকারের চ্যালেঞ্জ। বর্তমান সরকার বহুবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যেমন আমরা প্রতিদিনই দেখছি বিভিন্ন ধরনের দাবি-দাবা তাদের সামনে নিয়ে আসছে বিভিন্ন পেশাজীবী সংগঠন, তারপর বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল। যেমন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনকে ত্বরান্বিত করার জন্য একটা চাপ আসছে। ঠিক তেমনি সাধারণ জনগণের মধ্য থেকেও বিভিন্ন ইভেন যে আমাদের স্কুল, কলেজ বা ভার্সিটির ছাত্ররাও বিভিন্ন ধরনের সমস্যা, দাবি-দাবা নিয়ে আসছে। এটা যেমন ১ নম্বর সমস্যা তাদের সামনে চলে আসছে। এই দাবি-দাবার কিন্তু কোনো লেজ বা মাথা নেই, কিন্তু দাবি-দাবা আছে। দ্বিতীয়ত আরেকটা দেখছি যে অ্যা আগের সরকারে যে ১৬ বছরে যে আমলাতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা তারা কায়েম করেছিল। আমলা এবং রাজনীতিবিদরা সম্মিলিতভাবে দুর্নীতির একটা মানে মহোৎসবে বাংলাদেশে রত ছিল। তাদের ভিতর থেকে একটা প্রেশার আছে যেকোনো কিছু কাজ করতে মানে অত্যন্ত ধীরগতি এবং অত্যন্ত দেরি করানো বা বিভিন্ন সমস্যা ক্রিয়েট করা হচ্ছে সেই পাশ থেকেও। এছাড়া আরেকটা দেখছি যে আমাদের যারা অ্যাডভাইজাররা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য নিয়ে সামনে আসছেন। যেমন যিনি বাণিজ্য উপদেষ্টা তিনি কথা বলছেন ধর্ম নিয়ে, যিনি এটা জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। মানে একজনের দায়িত্ব ছেড়ে তিনি আরেকজনের বক্তব্য উপস্থাপন করছেন। এই ধরনের জিনিসও আমরা দেখছি। আর কিছু অ্যাডভাইজার আছেন যারা প্রতিদিন কিছু কাজ করুক না করুক, প্রতিদিন তারা মানে তথ্য প্রচারের জন্য বা তাদের নামটাকে সামনে নিয়ে আসার জন্য তারা বিভিন্ন বক্তব্য দিয়ে প্রতিদিন মিডিয়াতে হাজির হচ্ছেন। এছাড়া আরো অনেক সমস্যা আছে যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বলতে গেলে আসেনি। বাজার ব্যবস্থা মানে জনগণের কিন্তু এখনো নাবিশ্বাস আগে যেভাবে ছিল সেভাবেই। তারপর যেই ধরনের বিভিন্ন ধরনের আমরা দেখছি যে বাহিনীগুলা থেকে বিশেষ করে প্রশাসনের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে সহযোগিতার চরম অভাব। যেমন আমরা কিন্তু দেখি যে রাস্তাঘাটে পুলিশ বাহিনী কি করছে? হয় তারা কোনো গাড়ি সিগনালে ধরে মামলা দিয়ে দিচ্ছে, আর নয় তারা রাস্তার পাশে দিয়ে দাঁড়িয়ে আছে। বর্তমান সরকারের পক্ষ থেকে অর্থাৎ উপদেষ্টাদের পক্ষ থেকে আমরা বেশ কিছু কাজ তারা করছেন। তারা বলছেন যেমন বিভিন্ন সংস্কার কমিশন করেছেন। তারা সংবিধানে হাত দিচ্ছেন, বলেছেন আমরা সংবিধান সংশোধন করব। তারপর তারা বলেছেন নির্বাচন কি পদ্ধতিতে হবে, এটাতে ৪ বছর মেয়াদি হবে না ৫ বছর মেয়াদি হবে, ৬ বছর মেয়াদটা ঠিক করতে চাচ্ছেন। তারপর তারা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট করবেন কিনা সেটা নিয়েও তারা বিভিন্ন কাজ করছেন। অর্থাৎ তারা রাষ্ট্রের সব বিষয়ে হাত দিতে চাচ্ছেন। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এবং তারা মেয়াদ নির্ধারণ করে দিতে চাচ্ছেন যে আমাদের যে স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেটা কিভাবে নির্বাচন হবে, সেটা কি প্রতীকে হবে, দলীয় হবে না নির্দলীয় হবে। অর্থাৎ তারা সর্ববিষয়ে হাত দিতে চাচ্ছেন। তো তাহলে কি দাঁড়ালো জিনিসটা? জিনিসটা দাঁড়ালো এরকম যে বর্তমান সরকার নিজেও কিন্তু কিছু চ্যালেঞ্জ জনগণের সামনে নিয়ে আসতেছেন। যার কারণে একটা জিনিস কিন্তু আমরা জনগণও ভুলে যাচ্ছি, বর্তমান সরকারও ভুলে যাচ্ছে। তারা কিন্তু সেটা যেরকম ভুলে যাচ্ছে, ঠিক সাধারণ জনগণও ভুলে যাচ্ছেন যে তাদের কাছে হাজার, হাজার লক্ষ, লক্ষ কোটি দাবি উপস্থাপন করছেন। আমার এই লাগবে, তোমার এই লাগবে, আমি এভাবে চাই, উনি এভাবে চায়। তো বিষয়টা হচ্ছে এই সরকারের কাছে কেন এত দাবি উপস্থাপন হয়? তাদের কাছে আমরা প্রেসক্রিপশনটা দিয়ে রাখতে পারি যে আমাদের এই সমস্যা আছে। তারা সেই প্রেসক্রিপশন পরবর্তী গভর্নমেন্টের কাছে থ্রো করবেন ওরকম একটা কমিশন কিন্তু আমরা গঠন করতে দেখিনি। যেখানে যার যে সমস্যা আছে বা বিভিন্ন যে কমিশন গুলা হয়েছে তাদের নিয়ে রাজনৈতিক দলগুলা বা জনগণের যারা বুদ্ধিজীবী আছেন অথবা সাধারণ জনগণের ভাবনা কি সে ধরনের কমিশনে জমা দিবে। তারা সেই কাজ প্রক্রিয়া শুরু করবেন, বাট তাদের মূল কাজ কি? জনগণকে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়া। সেটা হতে পারে ৪ বছরে, হতে পারে ৫ বছর, ২ বছর। কিন্তু তারা সেই প্রক্রিয়ায় যাবেন। যেমন গত ২ দিন আগে একটা মানে নিউজ দেখলাম যে নির্বাচন কমিশন হালনাগাদ করতে চাচ্ছেন আমাদের মানে ভোটার লিস্টটাকে। এটা খুবই ভালো উদ্যোগ। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু খুব সহজে একটা করা যেত যে আমাদের আদমশুমারি প্লাস আমাদের আইডি কার্ডের অনুযায়ী কোন তথ্য ভুল থাকলে একটা ফরমেট দিয়ে দেওয়া হলো। বাড়ি, বাড়ি যেয়ে সেই ফরমেটটা দেওয়া হবে। তাহলে সেই ফরমেট অনুযায়ী তথ্য চলে আসলো। এটা নির্বাচন কমিশন স্ব-উদ্যোগে এটাকে সংশোধন করে নিবে। হ্যাঁ, যাচাই বাছাইয়ের একটা সময় নির্দিষ্ট করতে পারে। সেটার আগেই তারা চলে গেছেন কিন্তু হালনাগাদ করতে। অর্থাৎ কার কি উদ্দেশ্য? কি উদ্দেশ্যে কোন কাজটা কে করতেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। অর্থাৎ এটাও কিন্তু ভবিষ্যতে একটা সমস্যা এবং চ্যালেঞ্জ হিসাবে দেখা দিবে। অর্থাৎ যারা এখানে দায়িত্ব নিয়েছেন, যেমন আবার কিছু
ব্যক্তি আমরা দেখছি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছেন, তারা কি বলছেন, আমরা এই কাজ করতেছি বা আমি যা বলতেছি সেটা না মানলে আমি দায়িত্ব ছেড়ে চলে যাব। অর্থাৎ তারাও কিন্তু উদ্ধতপূর্ণ কথাবার্তা বলতেছেন যাদেরকে বর্তমান সরকার দায়িত্ব দিয়েছে। সেখানে কিন্তু বর্তমানেও যা চলছে সেটা কিন্তু রাষ্ট্র ব্যবস্থা বা যারা দায়িত্বপূর্ণ জায়গায় বসেছেন তারা কিন্তু জনগণকে কথায়, কথায় থ্রেট করতেছেন। তাহলে জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্র চলে। সেখানে জনগণই যদি প্রতিদিন থ্রেট খায়, এই জনগণ কিন্তু অন্যভাবে এবার বিপ্লবের উত্তর দিবে। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা এবার আসবো আমাদের অন্যান্য বিষয় নিয়ে। আরো যে সমস্যাগুলা চলে আসছে সেটা নিয়ে একটু আমরা দেখি কিভাবে আসছে। তো সেখানের দিকে যদি আমরা তাকাই, যে বর্তমান সরকার যেহেতু একটি অস্থায়ী সরকার, তাদেরকে অবশ্যই মাথায় নিতে হবে আমি যে কাজটা শুরু করবো এটা আমি যে শেষ করতে পারবো তা কিন্তু না। কিন্তু আমি সঠিক দিক নির্দেশনাগুলো দিয়ে যাবো। যেমন আমরা এক্ষেত্রে একটা জিনিস কিন্তু দেখি, বিগত 111 গভর্নমেন্ট যেটা করেছিল অনেক কাজ কিন্তু তারা শুরু করেছিল। যেমন বিচার বিভাগ থেকে সরকার থেকে বিচার বিভাগকে আলাদা করা, তারপর রাষ্ট্র থেকে প্রশাসনকে আলাদা করা। অর্থাৎ সরকারি দল রাষ্ট্র পরিচালনা করবে ঠিক আছে, কিন্তু প্রশাসন হচ্ছে নির্বাহী বিভাগ থাকবে। কিন্তু এই ২ টা কাজ কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তারা কমপ্লিট করতে পারেনি। কেন পারেনি সেই জায়গায় একটু আমরা আসি। আমাদের দেশে সচরাচর আমরা ৯১ পরবর্তীতে দেখে গেছি যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সরকারগুলা, বা পরবর্তীতে আমরা এই যে 111 পরবর্তী গভর্নমেন্টকে দেখলাম যে তারা একটা নতুন সরকার উপহার দিলেন। তো এক্ষেত্রে দেখা গেছে যেই সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসছে তারা তাদের আগের যে সরকার ছিল, মানে যেই কেয়ারটেকার গভর্নমেন্ট গুলা বা যেই সরকার তাদেরকে মাধ্যমে তারা নির্বাচন, তারা তাদের কোনো ভুল ত্রুটি ধরতে যাননি। এটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেম। যেমন এখানে একটা উদাহরণ দেই। বিগত 111 গভর্নমেন্টের সময় বিশাল একটা ঘটনা। এই ঘটনা নিয়ে কিন্তু আমরা কিন্তু একেবারে জাতি ভুলে গেছে, আমরা ভুলে গেছি। আমাদের মানে প্রত্নতত্ত্ব কিছু জিনিস আমরা ফ্রান্সে পাঠিয়েছিলাম এক্সিবিশনে। এটা আচ্ছা তারা করতেই পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। ১ম কথা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট কেন এই ধরনের একটা কঠিন সিদ্ধান্ত নিতে গেল? যে আমরা যেহেতু কোনো এখানে ইন্সুরেন্স করিনি এই জিনিসগুলা পাঠানোর আগে, অতএব ফ্রান্স সরকার কিন্তু আমাদেরকে সেটা ফেরত দিতে বাধ্য না। পরবর্তীতে আমরা কি দেখতে পারি? পরবর্তী সরকার কিন্তু এই মামলাটা নিয়ে বা এই জিনিস নিয়ে কোনো শব্দটা করেনি। কারণ তারা তো মাস মেজরিটি নিয়ে চলে আসছে। যে মাস মেজরিটির রেজাল্ট কিন্তু আমরা গত ১৫.৫ বছরে দেখেছি। সেই সরকারের কিন্তু ২ থেকে ৩ জন ব্যক্তি বর্তমান উপদেষ্টা পরিষদে আছে। এই যে একটা এটাও কিন্তু একটা সমস্যা। ঠিক এইভাবে আরো জিনিস যদি আমরা একটু বিশ্লেষণ করি দেখা যায় কি বর্তমান সরকার যে প্রশাসন মানে আমলাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, হ্যাঁ? পুলিশে কয়েকদিন পর, পর দেখা যায় ২ জনকে বা ৩ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, ভালো কথা। জাতি তো জানতে চায়। কেন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো? তার যদি বিশেষ কোনো অভিযোগই থাকে জাতিকে জানানো হোক। জাতি তো সাফারার, জাতির আবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি, জাতির কষ্টার্জিত ঘামের টাকায়, ট্যাক্সের টাকায় কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়। এবং সেই ট্যাক্সের টাকায় আমরা যে রাষ্ট্রীয় দায় অথবা লোন করি সেটা বিদেশ থেকে হোক বা রাষ্ট্রীয় ব্যাংক থেকে হোক, সেগুলা কিন্তু সরকার রাষ্ট্রের জনগণের ঘামের টাকায় পরিশোধ করে। আমাদের পার্শ্ববর্তী ভারত কিন্তু তার চারিদিকে সব কটা সরকারকে পাপেট সরকার বসাতে চেয়েছিল। শ্রীলঙ্কা, সে মালদ্বীপ, সেই নেপাল, ভুটান, বাংলাদেশ, ইভেন বার্মার সরকারকেও তারা কিন্তু হয় পাপেট সরকার চেয়েছিল অথবা তাদের সাথে একটা সহযোগী সরকার। আর বাংলাদেশ তো ছিলই তাদের পাপেট সরকার। এটা তো বলার অভিজ্ঞতা রাখে না। যেমন আমরা কিন্তু যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে কিন্তু লোলুপ দর্জির কথা ভুলে গেলে চলবে না। যিনি সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি কলকাতায় বসবাস করতেন মাসোহারার বিনিময়ে। ঠিক আমাদের শেখ হাসিনাকে এখন কি দর্জি, হাসিনা দর্জি বলবো না কি বলবো আমি জানি না। উনি কিন্তু রাষ্ট্রটাকে সেভাবেই পরিচালনা করেছিলেন। যে উনারা যা বলবে আমরা সেটাই করব। তার একটা উদাহরণ দেই। আমাদের তিস্তা যে ব্যারেজ হওয়ার কথা ছিল বা তিস্তা প্রকল্প যেটা নামে পরিচিত, সেই তিস্তায় উনি ভারতে বসে কি বললেন? যে চায়নাকে উচিত তাদের প্রকল্পের কাজ বন্ধ করে ভারতের তিস্তা প্রকল্পকে সহযোগিতা করা। দ্যাট মিনস এই যে কথাটা বললেন, এই ধরনের যে কিন্তু আমরা পরবর্তীতে কি দেখতে পাই? যে তিনি এই কথা বলার পর কিন্তু চায়না গেলেন। বর্তমান সরকারের সবচেয়ে বড় কাজ যেটা অর্জন আমি বলব যে তারা একটা শ্বেতপত্র প্রকাশ করেছে যেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে পাচার করা ২৮ লক্ষ কোটি টাকা।
কিন্তু বাস্তবে এটা কতটুকু বাস্তবসম্মত? এখানে তারা কিছুটা যেটা তারা মূল পয়েন্ট গুলা যেটা দিয়েছেন সেটা হচ্ছে প্রতি বছর গড়ে ১,৮০,০০০ টাকা পাচার হয়েছে। তারপর আবার বলছেন যে এখানে দুবাইয়ে প্রায় ৫৩২ টি বাড়ি, মালয়েশিয়ায় প্রায় ৩,৬০০ টি সেকেন্ড হোম এবং ঘুষ বাণিজ্যে দেখা যাচ্ছে রাজনীতিবিদরা ১,৪০,০০০ কোটি টাকা এবং আমলারা করেছেন উ অ ৯৮,০০০ কোটি টাকার মতো মানে ঘুষ দুর্নীতি হয়েছে। আর আত্মসাতের কথা বলা হয়েছে যে শেয়ার বাজারে ১,০০,০০০ কোটি টাকা। এছাড়া লুটপাট হয়েছে প্রায় বিভিন্ন প্রকল্প থেকে ৩,০০,০০০ কোটি টাকা। এই বক্তব্যগুলাকে যদি আমি সত্য ধরে নিই, এর আগে টিআইবি রিপোর্টের সাথে বা অন্যান্য গোয়েন্দা সংস্থার রিপোর্ট গুলার সাথে কিন্তু এটার অনেক গরমিল আছে। যদিও এটাই তাদের একটা বড় অর্জন আমি দেখব গত আ ৪ মানে ৩.৫ মাস ৪ মাসের মধ্যে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত বিগত সরকারের করা আন্তর্জাতিক চুক্তি বা শ্বেতপত্র কিন্তু প্রকাশ করা হয়নি। তাহলে এটাও কিন্তু একটা বড় ধরনের সমস্যা এবং যার সমাধানের কোনো উদ্যোগ সরকার নিয়েছে কিনা আমরা এখনো জানি। আমরা আসছি সমাধান এবং জনগণের পক্ষ থেকে প্রত্যাশা নিয়ে। এই যে আমি জনগণের একজন প্রতিনিধি বা আমি সাধারণ জনগণ হিসাবে যে প্রত্যাশাটা আমি করি বা আমরা করি সেটা নিয়ে এবার একটু আসি। সরকারকে তার বক্তব্য প্রদানে এবং বিভিন্ন কাজের সিদ্ধান্ত নিতে আরো বলিষ্ঠ হতে অর্থাৎ সেখানে সরকারের উপদেষ্টারা শুধু মিডিয়ায় প্রচার হওয়ার জন্য অথবা এক উপদেষ্টা আরেক মন্ত্রণালয়ের এই ধরনের কাজগুলা থেকে তারা সংক্ষেপে আমি শুধু বলছি বিরত থাকতে হবে এবং বলিষ্ঠ হতে হবে। অর্থাৎ আমরা কিন্তু জানি ১৬ বছরের একটা জঞ্জাল আ আ আমলাতান্ত্রিক জটিলতা রয়ে গেছে। হ্যাঁ, আমলাদের বক্তব্য আমরা শুনবো। আমলাদের থেকে আমরা নোট নিবো। আমলাদের থেকে আমরা বিভিন্ন উপদেশ নিবো। বাট সিদ্ধান্ত নিবো আমি নিজে। তাদের সিদ্ধান্ত আমি জনগণের উপর চাপিয়ে দিব না। এই ধরনের তাদেরকে বলিষ্ঠ হতে হবে। সামান্য কিছু ভালো লোকের জন্য আমরা এখনো চলে যাচ্ছি। সামান্য কিছু রাজনীতিবিদ ভালো ছিল। সামান্য সব জায়গায় আসলে কিন্তু এটার উল্টা চিন্তা। সামান্য কিছু ভালো লোক ছিল। অর্থাৎ তাদের থেকে দেখতে হবে যিনি আজকে যেহেতু ৪ মাস হয়ে গেছে তারপরে ৬ মাস সময় দেওয়া যেতে পারে। তাদের মধ্যে থেকে যারা কাজ করতে পারছেন না বা দের উপর জনগণের আস্থা কম সেই বিবেচনায় যেন তাদেরকে পদত্যাগ করানো হয়। আবার আরেকটা জিনিস আমি চলে আসি এবার আমরা কথায়, কথায় বলি এটা বিপ্লবী সরকার না। এই জায়গাটায় আমি একমত না। বিপ্লবী সরকারের কিছু ব্যাপার আছে। বিপ্লবী সরকারের ১ম শর্ত হচ্ছে প্রতিটা ২ টা জিনিস। বিপ্লবের হয় নেতৃত্বদান ব্যক্তিকে সবাই চিনবে অথবা বিপ্লবের নেতৃত্বহীন ব্যক্তি থাকে। ঠিক সেইভাবে যদি আমরা বর্তমান বিশ্বের আরো কিছু উদাহরণ দিকে দেখি যেমন মিশরের বিপ্লব হয়ে গেছে সেখানে কিন্তু মুরসি ছিলেন সামনে যার কারণে উনিই কিন্তু পরবর্তীতে সরকার গঠন করেছেন। যদিও পরে সিসি তার কাছ থেকে ক্ষমতা নিয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। আন্তর্জাতিক সম্প্রদায় সিসিকে সাহায্য করতেছে। সিসিকে মানে বলতে পারেন যে এক প্রকারভাবে বিচারের নামে হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে আলজেরিয়া, মরক্কো, লিবিয়া বিপ্লবগুলাকে আমরা দেখতে পারি। সেই বিপ্লবে কিন্তু কোন নেতৃত্ব দানকারী ব্যক্তি ছিল না। এখন আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার আজকের বক্তব্য শেষ করব। বেশি একটা সময় নেব। আমি আমাদের বর্তমানের বাংলাদেশের যা অবস্থা সেটাকে যদি এক কথায় চিন্তা করি তাহলে আমরা কিন্তু ৫২ বছরে কসমেটিক্স কান্ট্রি তে পরিণত হয়েছি। তার মানে কি আমরা যাই দেখি তাই নকল করার চেষ্টা করি। আমরা যাই দেখি তাই ফুলায় ফাঁপায় বড় করার চেষ্টা করি। যেমন গত ১৬ বছর বা তার আগেও আমরা জানি আমাদের যে জিডিপি সেটা বাস্তব জিডিপি নয়। পরিসংখ্যানটা জনগণকে ভুয়া একটা পরিসংখ্যান দেখায় আমাদের অর্থনীতিকে ফুলে ফেঁপে বড় দেখানো হয়েছিল। আর আমরা করি কি সাথে, সাথে নকল করার চেষ্টা করি। অমুক দেশে একটা ২০ তলা বিল্ডিং আছে আমার দেশে কেন হবে না? অমুক দেশের রাস্তাটায় তো আমার দেশে লাগবে। আমার দেশে আসলে সেটা প্রযোজ্য কিনা, জনগণ সেই দায়টা নিতে পারে কিনা, আমরা কিন্তু আমাদের জাতীয়তাবোধ বা জাতীয় অর্থনৈতিক স্কেলে সেটাকে চিন্তা করি না। আমরা চিন্তা করি শুধু আমারও দরকার। আমি দেখাবো যে আমি অনেক উন্নত হয়ে গেছি। কিন্তু উন্নতির কোন সেক্টরে আমরা উন্নত হয়েছি আমরা জানি না। যেমন আমরা যদি বলি আজকে ইন্টারনেট ব্যবস্থা, সেই ইন্টারনেট ব্যবস্থা আমরা কি দেখতে পারি? সর্বক্ষেত্রে যেমন ব্যবসাকে হালাল বলা হয়েছে কোরআনে। নবীজিও তার হাদিসে বারবার ব্যবসাকে হালাল বলেছেন। কিন্তু আমরা কয়টা হালাল ব্যবসা দেখতে পারি? আমাদের বর্তমানে শুধু আমি একটা উদাহরণ দেই কারণ এটা খুবই বর্তমান ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমাদের যে মোবাইল কোম্পানিগুলো আছেন তারা বিভিন্ন প্যাকেজ দেন যে এত টাকা প্যাকেজে এতদিন, এত টাকা প্যাকেজে এতদিন অথবা নেট ব্যবহার করতে পারবেন এত টাকা প্যাকেজে এতদিন অথবা ২৪ ঘন্টা এত টাকা প্যাকেজ দিলেন। এই যে প্যাকেজ ব্যবহার এটা তো আসলে হারাম ইসলামে। বর্তমান আফগান সরকারকে কিন্তু বিশ্বে একমাত্র চায়না ছাড়া আর কেউ স্বীকৃতি দেয়নি। আর আরেকটি দেশ রাশিয়া তাদের সাথে বাণিজ্য সুবিধা তাদেরকে দিচ্ছে। অর্থাৎ রাশিয়া তাদের সাথে সকল ধরনের বাণিজ্য করতেছে। এবং মধ্য এশিয়ার ৪ টি দেশ উজবেকিস্তান,
তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কাজাকিস্তান, এই ৪ টা দেশ তাদের সাথে বাণিজ্য, সকল ধরনের ইউরোপের বাণিজ্যটা সাধারণত এই মধ্য এশিয়ার মাধ্যমে হয়, আর রাশিয়ার মাধ্যমে এবং চায়নার মাধ্যমে তাদের সর্বপ্রকার বাণিজ্য হয়। তো সেই দেশকে যাকে কেউ স্বীকৃতি দেয়নি, যারা কিন্তু ওই যে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ তাদেরকে কিন্তু ঋণ দিতে পারেনি, যারা এনজিও কে তাদের দেশে নিষিদ্ধ করেছে যে আমাদের কোনো এনজিও সাহায্য দরকার নেই, ছিল কিন্তু এই তালেবানরা আসার আগে তাদের দেশে এনজিওদের কর্মকাণ্ড ছিল, তারা সেই সকল কর্মকাণ্ড, যদিও তারা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারেনি, এখনো শিক্ষা ব্যবস্থায় সামান্য এবং চিকিৎসা ব্যবস্থায় এনজিওরা কাজ করতেছে, তারপরও তারা বলেছে তোমরা আমাদের দেশ থেকে গুটায় চলে যাও, কারো সাহায্য লাগবে না, আমরা একমাত্র মহান রাব্বুল আলামিনের সাহায্য চাই। সেই আফগানিস্তানের অর্থনীতি যদি আমরা দেখি, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় তারা কিন্তু এখন ১ নম্বর। তাদের টাকার মান সবচেয়ে বেশি। আমাদের সাথে আন্তর্জাতিক খুব সুসম্পর্ক আছে। আমরা আ যার সাথে খুশি তার সাথে যখন খুশি টেলিফোনে কথা বলতে পারি, দাবি আদায় করে নিতে পারি এবং আমাদের চাহিদা জানাতে পারতেছি। তাহলে কেন আমরা আমাদের বাজার এখনো ৪ মাসে নিয়ন্ত্রণ করতে পারব না? আমরা কেন আমাদের অর্থনৈতিকভাবে ট্যাক্স ভ্যাট কমায় দেওয়ার পরেও বাজারে দ্রব্যমূল্য কমবে না? আমরা কেন সত্যিকারের বাণিজ্যিক, সত্যিকারের দেশপ্রেম থেকে রাষ্ট্রকে পরিচালনা করব না? এইটাই হচ্ছে সমাধানের মূল উদ্দেশ্য। যখন আমি চিন্তা করব আমার দেশের জন্য আমি করব, আমি শুধু মানে যদি এই ভয় দেখাই যে আমাকে নিয়ে বেশি কথা বললে আমি ক্ষমতা ছেড়ে তাহলে চলে যাব, তাহলে তো আমার মনে হয় আপনাকে দায়িত্ব দেওয়াই ঠিক হয়। অতএব আমি দায়িত্ব পেয়েছি। জনগণ আমাকে বিশ্বাস করেছে, আস্থা রেখেছে। অতএব ওনাদেরকে এই ভেবে চিন্তা করতে হবে আমি জাতির স্বার্থে, নিজের স্বার্থে এমন কিছু কাজ করে যাব যেন আমি ইতিহাসের পাতায় সুন্দর করে লেখা থাকি। যেভাবে আমরা বিভিন্ন খোলাফতুন রাশেদিনদের নাম নেই, বিভিন্ন নেতাদের নাম নেই। সেইভাবে আমরা যেন আমার খুব মানে শেষে আমি এই বলে শেষ করব যে আমরা দেশকে ভালোবেসে, এই জনগণকে ভালোবেসে, জনগণের দুর্দশাটাকে নিজের অন্তরে নিয়ে আমি বিচক্ষণতার সাথে আমি আশা করব বর্তমান সরকার যে সমস্যাগুলা আছে সেগুলাকে সঠিকভাবে সমাধান দিবেন অথবা সমাধানের দিক নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।